পিলখানা হত্যাকাণ্ড র এবং আওয়ামী লীগের যৌথ প্রজেক্ট হলেও 25শে ফেব্রুয়ারি সকাল 10টার পর ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 15 জন কিলার পাঠিয়ে দরবার হলে সকল অফিসারদেরকে হত্যা করা ছিল এর র এর পরিকল্পনা। শেখ হাসিনা পুরোটাই জানতো। এই পরিকল্পনার দ্বিতীয় অংশ শেখ হাসিনা এবং তার পুত্র জয়, জেনারেল মঈন আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর, জেনারেল মনির এনএসআই, আরো কিছু সিনিয়র আওয়ামী লীগ নেতারা বিস্তারিত জানতেন। র খুব সুচারুভাবে চাকরিরত বিডিআর সদস্যের মধ্যে অন্যান্য ছোটখাটো দাবি দেওয়ার মোড়কে সেনা অফিসারদের সরানোর মন্ত্রণা ঢুকাই দেয়। এই পর্যন্ত ভারতের পিলখানার প্রথম অংশ, সেকেন্ড অংশ শুরু হচ্ছে ঢাকায়। ঢাকায় তারা দেশব্যাপী এবং বিডিআর সদস্যদের মধ্যে সেনা অফিসারদের বিডিআর থেকে হটানোর দাবির পক্ষে জনমত তৈরি হওয়া শুরু করে এবং 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই ক্রীড়ানকরা ঢাকায় পিলখানায় বিডিআর সদস্যদের মাধ্যমে রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ করে। এটা আপনারা বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াতে দেখেছেন। আমরা সবাই বিডিআর হত্যাকাণ্ডের পর মেইন স্ট্রিম মিডিয়াতে কথিত বিডিআর বিদ্রোহের সাথে আওয়ামী লীগের নেতাদের বৈঠকের বিষয়ে জেনেছি। দেখা যাক ঘটনা পরবর্তী বিডিআর জিজ্ঞাসাবাদে কি কি তথ্য পাওয়া যায়। আমি কিন্তু এই জিনিসগুলা যখন ইনভেস্টিগেশন হয় ওই ইনভেস্টিগেশন আটাকে বলতেছি। বিডিআর এর রেকর্ডিং এর হাবিলদার মুনির সে স্বীকার করে যে তিনি সৈনিক তারেক আয়ুব সহ 25 থেকে 26 জন, সুবেদার কাঞ্চনের ছেলে জাকির যে হচ্ছে প্রিম কোচিং এর মালিক, ব্যারিস্টার ফজল তাপসের বাসায় গিয়ে তার সাথে দেখা করে। তার এজেন্ডা ছিল তাপসকে আগামী নির্বাচনে পিলখানার 5000 ভোটের নিশ্চয়তা দেওয়া এবং সে নির্বাচিত হলে তাদের কথিত দাবি দেওয়া পূর্ণ করা, যাতে তাপস সম্মত হয়। একই দল নির্বাচনে তাপসের বিজয়ের 3-4 দিন পর তাপসের অফিসে স্কাই স্টারে দেখা করে এবং তাদের দাবি দেওয়ার কথা জানালে তাপস তাদের রেশন সহ অন্যান্য কিছু দাবি মেটানোর কথা মেটানো যেতে পারে বলে জানান। মানে হয়েছে কি, এদেরকে কথা দিয়েছে, এবার নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে হ্যাঁ দেখতেছি তাই আর কি। অপরদিকে সৈনিক আলমগীর শেখ চট্টগ্রামে গ্রেপ্তার হওয়ার পর জিজ্ঞাসাবাদে জানায় যে তারা স্থানীয় আওয়ামী লীগের নেতা সুবেদার তোরাব আলী অবসরপ্রাপ্ত বাসায় এমপি ফজলে নূর তাপস সহ আরো একজন এমপির ফর্সা কোকড়া চুল এবং চশমা পরিহিত সাথে তাদের একটা মিটিং হয়। সেই মিটিং এ এমপি দ্বয় বিডিআর সৈনিকদের দরবার হলে অফিসারদের জিম্মি করে এবং 1-2 জনকে অফিসার হত্যা করার অনুমোদন দেন। ঠিক আছে, কে কে ছিল ওখানে? ফজলে নূর তাপস সহ একজন এমপি, এটার নামটা ওখানে বলে না মিটিং এ। আমরা সবাই অনুমান করি এটা সেলিম হতে পারে, শেখ সেলিম। মধ্য ফেব্রুয়ারিতে জাকিরের সমন্বয়ে ডিএডি তৌহিদ, ডিএডি হাবিবের সাথে 20-25 জন বিডিআর সৈনিক শেখ সেলিমের বাসায় যায় এবং তাদের দাবি দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করে। শেখ সেলিম তাদের বিস্তারিত দাবি দেওয়া শুনে যেহেতু এটি শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হবে, তাই তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সাথে দেখা করার তাদের দাবি দেওয়া জানাতে বলেন। বলছে ঠিক আছে, উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনার কাছে যান। তিনি আরো বলেন এ বিষয়ে সাহারা খাতুনের কাছে লিখিত আবেদন করে তার একটি কপি তাকে দিতে বলেন। পরবর্তীতে সৈনিক সেলিম রেজা, বিখ্যাত সেলিম রেজা, 3-4 জন সৈনিক সহ ফার্ম গেটে সাহারা খাতুনের রাজনৈতিক অফিসে একবার এবং তার বাসায় 2 বার তাদের দাবি দেওয়া নিয়ে দেখা করতে যায়। তাদের তৃতীয় চেষ্টায় তারা সাহারা খাতুনের সাথে দেখা করতে পারে। সাহারা খাতুন তাদের বক্তব্য শুনে তাদের লিখিত আবেদনটি তার পাশে দাঁড়িয়ে থাকা তার প্রিয়কে হস্তান্তর করতে বলেন। আচ্ছা, তারপর 18 ফেব্রুয়ারি 9 তারিখ সন্ধ্যা 18 ফেব্রুয়ারি 7:30 হাবিলদার মুনির রেকর্ড উইং প্রিম কোচিং সেন্টারে বিদ্রোহীদের একটি মিটিং ডাকে এবং কোচিং সেন্টারে কম্পিউটারে লিফলেট ড্রাফট টাইপ করে তদন্তের সময় কম্পিউটার র্যাব জব্দ করে। তখন র্যাব আগে জব্দ করে নিয়ে যায়। 24 ফেব্রুয়ারি রাতে 20-25 জন, মানে এই ঘটনা আগের দিন। আচ্ছা, 24 ফেব্রুয়ারি রাতে 20-25 জন বিদ্রোহীদের প্রথম মিটিং হয় 44 রাইফেল ব্যাটালিয়নের মাঠে। পরবর্তীতে এই মিটিং এর দ্বিতীয় পর্ব হয় সৈনিক জাকারিয়া সিগন্যাল বিডিআর এর 5 নম্বর গেটের বাসার বাইরের বাসায়। সেখানে তারা তাদের পরিকল্পনার বিস্তারিত সমন্বয় করে শপথ গ্রহণ করে 9:30 ঘটিকায় বেরিয়ে যায়। স্যার, এই একটা প্রশ্ন দেখতেছি রুহুল আমিন স্যার, এই গোপন তথ্য জনগণের জানার অধিকার আছে, তারাই এটা আপনার সবচেয়ে বড়, আর এটাই আপনার বড় অপরাধ। এই জন্য সেনাবাহিনীর আপনার নার্সিস স্যারের বিরুদ্ধে কোনো সমস্যা নাই। আর এগুলো কোনো গোপন তথ্য না, এগুলো আমার ফেসবুকে গত 3-4 বছর ধরে আছে আমার ফেসবুকে। মেইন কথা হচ্ছে আপনি ইনফরমেশন গুলো দেখার পর এগুলো ইনভেস্টিগেশন করবেন কিনা। আমি আশা করি যে এখন কমিশন হয়েছে তারা এগুলো ইয়াতে নেবেন।
24 ফেব্রুয়ারি রাতে 20-25 জনের বিদ্রোহী দলের প্রথম মিটিং হয় 24 ফেব্রুয়ারি। আচ্ছা, এটা তো বলেছি। এ পর্যায়ে উপরের তথ্যগুলো একটু বিশ্লেষণ করা যায়। ভারত এই বিষয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কাজ করেছিল, কিন্তু 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারা মূল পরিকল্পনা এগোনোর সিদ্ধান্ত নেয়। এটা আমার অ্যাসেসমেন্ট। ফজলে তাপস একজন টিপিক্যাল রাজনৈতিক নেতা হিসেবে তার কাছে বিডিআর সদস্যরা এসে পিলখানায় বিডিআর সদস্য ও তার পরিবারের ঢাকা 12 কনস্টিটিউয়েন্সি থেকে রেজিস্টার্ড 5000+ ভোটের নিশ্চয়তা দিলে তারা যে কোনো সত্য মেনে নিয়ে অনৈতিক হলেও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সবচেয়ে প্রেডিক্টেবল বুক, তাই ভারতের গোয়েন্দা সংস্থা জানতো এই ফাঁদে তাপস পা দিবে। মানে তাকে যখন নিশ্চয়তা দিবে অতএব তখন সে রাজি হবে। সো এটা ভারত করিয়েছে, হয়তোবা তাপস জানেও না। পরবর্তীতে এটার মধ্যে এঙ্গেজ হয়েছে শেখ হাসিনার মাধ্যমে। নির্বাচনের পর শেখ সেলিমের দৃশ্যপটে আবির্ভাব ঘটে। ফুটনোটটা এটা কোথায় আছে আমি পরে দেখে নিব। তিনি রয়ের ইশারায় কৌশলে বিষয়টি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে পাঠিয়ে দেন। আমার অনেক সিনিয়র একদল গোয়েন্দা বিশেষজ্ঞ বিশ্বাস করেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে সাহারা খাতুনের মতো দ্বিতীয় শ্রেণীর একজন রাজনীতিবিদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জটিল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া ছিল এই বৃহৎ পিলখানার ষড়যন্ত্রের অংশ, যেন ক্রিটিক্যাল সিচুয়েশনে তাকে ইচ্ছা অনুযায়ী ম্যানিপুলেট করা যায়। যা হোক, বিডিআর এর সৈনিকরা সাহারা খাতুনের সাথে দেখা করেন এবং তখন পর্যন্ত সাহারা খাতুনের এই ষড়যন্ত্রের বিষয়ে কোনো ধারণা ছিল না এবং এই বিষয়ে তিনি টিপিক্যাল রাজনৈতিক নেতার মতো তাদের আবেদন করতে গ্রহণ করেন। এটার সাথে আমি সম্পূর্ণ একমত। আপনি চিন্তা করে দেখেন, সাহারা খাতুনের সাথে যদি কথা বলেছেন, আমি নিজে নেভি, আমি একটা স্ট্যাটাসে বলেছিলাম নেভি হেডকোয়ার্টারের এক সময় আমার সেই কোর্সমেট লেফটেন্যান্ট মেজর জেনারেল, এখন বর্তমানে যে বরখাস্ত জেলে আছেন, জিয়াউল হাসান আর সোহাইল, রিয়ার এডমিরাল সোহাইল, এই দুজন মিলে আমার কাছে ভুট্টো নামে একজন লোকের জন্য প্লাস আরো একজন ক্রস ফায়ারের পারমিশন নিয়েছিল সাহারা খাতুন আমার চোখের সামনে, আমার সামনে নিয়েছিল। এবং সেটাতে তার যে ম্যানেজমেন্ট, এবং দেখেছি সাহারা খাতুনের কাছে মনে হয়েছে যে হয়তোবা কারো বাসায় কাজের বিটি রাখতে হলেও যদি তা ইন্টারভিউ নেয়, তার পারফরমেন্স বলে যে চলে যান, আপনারা রাখবো না, সবকিছু মিলায় এই লোককে সাহারা খাতুনকে বানাইছে হচ্ছে এইটা হচ্ছে প্ল্যানের অংশ। এই সময় সাহারা খাতুনের কাছে আবেদনপত্র প্রদান থেকে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে তাদের পরিকল্পনার প্রথম অংশের কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করেন। স্বাভাবিক সময় সরকারের কাছে বিডিআর এর মতো সংস্থার বিষয়ে কোনো দাবি দাওয়া আসলে সেটা বাহিনীর প্রধানের সাথে আলোচনা করার কথা। প্রয়োজনে এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করার, সত্য উদ্ধার গঠন এবং কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু তা কি করা হয়েছিল? মনে রাখবেন, বাংলাদেশের এই পর্যায়ে ধরে নিতে হবে বিডিআর সদস্যদের দাবি এবং দাওয়া এবং হতাশা এমন পর্যায়ে ছিল যে এই সমস্যা সরকারের সমাধান না করলে তারা 57 জন অফিসার হত্যা করতেও পিছপা হবে না। এখন একটা জিনিস বুঝেন, এরকম একটা সিচুয়েশন কি ছিল যদি তারা অ্যাসেস করতে পারতো যে এই দাবি দেওয়ার পরিমাণটা এতই যে এটা না হলে তারা 57 জন অফিসারকে মেরে ফেলবে, এরকম পর্যায়ে একটা জিনিস যে কেউ আমরা অ্যাসেসমেন্ট করতে পারি। তারা কি করতে পারে নাই? কারণ তারা জানতোই না যে শেষ পর্যন্ত কি হবে। এর কারণ কি? কেন সাহারা খাতুন কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই? কারণ তখন তিনি মূল পরিকল্পনার একটি অংশ জেনেছিলেন। মূল পরিকল্পনা ছিল সুবিধাজনক সময়ে দরবারের সময় বিডিআর সদস্যদের ডিজি সহ সকল অফিসারদেরকে জিম্মি করে সেনা অফিসাররা দুর্নীতিবাজ অপবাদ দিয়ে তাদের দাবি দেওয়া উপস্থাপন করবে এবং আওয়ামী লীগ দুর্নীতিবাজ সেনা অফিসাররা তাদের কারিশমাটিক নেতৃত্ব দিয়ে উদ্ধার করবে। আমরা যেটা দেখেছি এরকম সিচুয়েশন হওয়ার পরে, আমি এর আগে একটু ছোট্ট কথা বলি, আপনি পৃথিবীতে যত ধরনের হোস্টেজ সিচুয়েশন আছে, প্রথমে আপনার কি মনে আছে একটা কি বলে আনসার বিদ্রোহ হয়েছিল বিএনপির সময়, একটা আনসার বিদ্রোহ হয়েছিল। তখন কি হয়েছে? তখন অফিসাররা গেছে নেগোসিয়েট করতে, কথা বলতে, সেনা অফিসাররা, নট সিভিলিয়ান। রিসেন্টলি যদি আমরা হলি আর্টিজানও দেখি, হলি আর্টিজানে কি নেগোসিয়েশন জন্য যারা গিয়েছিল মিলিটারি অফিসার, নট সিভিলিয়ান। এই ধরনের আপনি যত পৃথিবীর ইতিহাসে যত দেখবেন, এই প্রথম বাংলাদেশে, এর আগের গুলোতে কোন রাজনৈতিক এই প্রথম মানে নানক, মির্জা আজম, তারা সাহসী হয়ে সাদা ফ্ল্যাগ নিয়ে তারা চলে গেছে। কি জন্য? তারা জানে দিস ইজ এ সেট গেম। আচ্ছা, কেন সাহারা খাতুন কোনো ব্যবস্থা করেন নাই? কারণ তিনি মূল পরিকল্পনার একটি অংশ জেনেছিলেন। মূল পরিকল্পনা ছিল সুবিধাজনক সময়ে দরবারের সময় বিডিআর সদস্য ডিজি সহ অফিসারদের জিম্মি করে সেনা অফিসারদের দুর্নীতিবাজ অপবাদ দিয়ে তাদের দাবি দেওয়া, এবং যেটা বললাম আর কি
দুর্নীতিগ্রস্ত প্রমাণ করে, কিন্তু আসলে তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত এবং তাদের রক্ষা করে রাজনীতিবিদরাই দেশের প্রকৃত হিরো। মানে তাদের এইটাই চিন্তা ছিল যে তারা বিভিন্ন জিম্মি করার পরে বলবে যে তারা হচ্ছে দুর্নীতিবাজ, ডাল ভাত আর ডাল চাল কি তারা প্রজেক্ট চালাইতো, এটা তো দুর্নীতি করতেছে, এবং রাজনীতিবিদরা হচ্ছে রিয়েল প্যাট্রিয়টিক, তারা গিয়া সাহসের সাথে সাদা ফ্ল্যাগ নিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করবে এবং সেনাবাহিনীকে দুর্নীতিগ্রস্ত করে এতে আওয়ামী লীগেরও এজেন্ডা পূরণ হবে, ভারতের এজেন্ডা পূরণ হবে, বাংলাদেশের আর্মির মোরাল দল নষ্ট করে দিবে তারা। তাদের এই পরিকল্পনা প্রায় নিখুঁত ছিল যদি না আওয়ামী লীগের প্রিয় বন্ধু ভারত নৈতিকতা বিবর্চিত গোয়েন্দা সংস্থার মাঝে 15 জন কিলার ঢুকিয়ে সেই গল্পের টুইস্ট আনতেন। আমাদের একটা সিনিয়র মিলিটারি অ্যানালিস্ট তারা বিশ্বাস করেন পুরোটাই শেখ হাসিনা জানতো। আমার অ্যাসেসমেন্ট ছিল 15 জন কিলার ঢুকায় এটা ভারত শেষ পর্যন্ত টুইস্ট করছে, বাট বর্তমানে শেখ হাসিনার যে আমরা পাস হিস্ট্রি দেখেছি এই পুরোটাই শেখ হাসিনার প্ল্যানিং এর অংশ। পিলখানা হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগের যৌথ প্রজেক্ট হলেও 25 ফেব্রুয়ারি সকাল 10টার পর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 15 জন কিলার পাঠিয়ে দরবার হলে সকল অফিসারদেরকে হত্যা করা ছিল এর রয়ের পরিকল্পনা। শেখ হাসিনা পুরোটাই জানতো, এটা আমার বিশ্লেষণ। তবে আমার চেয়েও বিষয়ে অভিজ্ঞ সেনা অফিসার বাহিনীর সিনিয়র অফিসারগণ বিশ্বাস করেন এই পরিকল্পনার দ্বিতীয় অংশ শেখ হাসিনা এবং তার পুত্র জয়, জেনারেল মঈন আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর, জেনারেল মনির এনএসআই, নানক, শেখ সেলিম, মির্জা আজম, মখা আলমগীর, তাপস, সোহেল তাজ সহ আরো কিছু সিনিয়র আওয়ামী লীগ নেতারা বিস্তারিত জানতেন। আচ্ছা, সিনিয়র অফিসারদের প্রধান যুক্তি ছিল এটা যদি পূর্ববর্গিত না হতো তবে ঘটনার পরপরই সুপরিকল্পিতভাবে কিভাবে 15 জন কিলার গ্রুপকে পিলখানা থেকে বের করে এয়ারপোর্টে পৌঁছে দেয়। এ বিষয়ে বিস্তারিত পরবর্তী বলকে থাকবে। তাৎক্ষণিক পরিকল্পনাতে রেড ক্রিসেন্টের এগুলা আনরেজিস্টার্ড অ্যাম্বুলেন্স, এর জন্য যে সমস্ত বিশ্বস্ত ড্রাইভার জোগাড় করা সম্ভব নয়। এই পরিকল্পনা এতই নিখুঁত ছিল যে পরবর্তীতে সেই অ্যাম্বুলেন্সে কার আদেশে সেখানে গিয়েছিল, কয়জন আহত বিডিআর সদস্যকে তারা পরিবহন করেছে, কোথায় তাদের নামিয়ে দেওয়া হয়েছে, এবং এই বিষয়ে কোনো হদিশ জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত কোনো তদন্ত কমিটি বের করতে পারেনি। যেন সেদিন কোনো ঘটনাই ঘটেনি। এটা ছিল শেখ হাসিনা সহ তার সকল দোষরদের সম্মতিতে হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে তারা মনে করেন। আপনি জিনিসটা দেখেন যে ওই দিন যারা সাহারা খাতুন যখন গেল, যাওয়ার পরে যাদেরকে বের করে নিয়ে আসলো, অ্যাম্বুলেন্স গুলো গেল, অ্যাম্বুলেন্স গুলোর মধ্যে কোনো রেজিস্টার নাম প্লেট ছিল না। সো আমি শুনেছি যে এগুলো ছিল হচ্ছে রেড ক্রসের, রেড ক্রস বা রেড ক্রিসেন্টের। সো এতগুলা অ্যাম্বুলেন্স গিয়েছিল, কয়টা গিয়েছিল, কয়টা ড্রাইভার কি ছিল, বলেছিল যে আহত বিডিআর সদস্যদেরকে নিয়ে যাচ্ছে, কারা সে আহত সদস্য কোথায় নিয়ে গেছে, এই কোন ইনফরমেশন কারো কাছে নাই। মানে শেখ হাসিনার আমলে যে ইনভেস্টিগেশন। তো আমি মনে করি যে বর্তমানে যে ফজলুর রহমান স্যারের নেতৃত্বে যেটা চলতেছে সেটা এই লুপ হোলস গুলো বের করে নিয়ে আসবে। আমি এটা জানি যে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, এবং যারা সবচেয়ে ভয় পেয়েছে, এবং ইভেন জেনারেল ওয়াকার নিজে এটার সাথে জড়িত ছিল। জেনারেল হাকিম যখন ধানমন্ডি মাঠে ছিল তখন উনি নিজেই উনি প্রথম তার ইউনিট নিয়ে ওখানে গিয়েছিল 10টার ভিতরে, এবং উনি প্রথম বলেছে যে আপা না করেছে, এবং এই জিনিসগুলো যাতে ইয়াতে না আসে এই জন্যই উনি 100% অসহযোগিতা করতেছিল। সো আমি আশা করব যে আমি যে তথ্যগুলো দিয়েছি অবশ্যই এই জিনিসগুলা ফেসবুকে আছে, আমি অনেক আগের থেকে এই জিনিসগুলো লিখেছি, এবং আমার মনে হয় তাদের কাছে যথেষ্ট এগুলোর ব্যাকআপ রেফারেন্স আছে, এবং আমি মনে করি সেনাবাহিনীর প্রচুর অফিসার আছে যারা ইনভেস্টিগেশনের সময় তারা জানে যে এই তথ্যগুলা পরবর্তীতে আমরা জানি যে জেনারেল জাহাঙ্গীর বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং এখন যে সম্ভবত রেড ক্রসেরই তো প্রধান হয়েছেন যিনি মেজর জেনারেল রফিক, তারা ছিলেন এই ইনভেস্টিগেশনের সাথে, এবং এখান থেকে বেরিয়ে গিয়েছিলেন বা আউট করে দেওয়া হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে। উনি সবকিছু জানেন, এবং আমি মনে করি যে এখন এই কমিশন গঠনের পরে জেনারেল আলম ফজলুর রহমান স্যার যে সমস্ত কথা বলেছেন সেই জিনিসগুলোর মধ্যে আমার কাছে একটা অনিশ্চয়তার টোন পেয়েছি। আমি জানি না, বাট আমি মনে করি মিলিটারি ওনার মতো লোক যারা ডেডিকেটেড, তারা হি নোজ হাউ টু পারসু দ্য ইম্পসিবল, এবং কোনো সাক্ষী নাই, কোনো কিছু নাই, বাট
পার্সু করতে হবে। এটা এইভাবে জাস্ট আমি কোনো ইনভেস্টিগেশন, কোনো প্রমাণ পাই নাই, কোনো সাক্ষী পাই নাই, অথবা সাক্ষীটা খুঁজে বের করতে হবে, এবং সাক্ষীটা খুঁজে বের করা সম্ভব, এবং অনেক সাক্ষী রয়েছে, অনেক ডকুমেন্ট রয়েছে। আমি যে এই জিনিসগুলা আমি পড়ে শোনালাম, এগুলোর সাক্ষী প্রমাণ যেগুলো আছে, এগুলো আমি সেনাবাহিনীতে থাকার সময় আমার কাছে ছিল, সেনাবাহিনী থাকার সময় আমি ছিল। ধন্যবাদ।